স্বাগত দেখছেন দিনের প্রধান খবর আর এসব খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আর আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন দৈনিক সকালের খবরের সহকারী সম্পাদক পারভিন সুলতানা ঝুমা, এছাড়াও আছেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা শুরুতে দেখে নিব আমাদের গতকালের যে শিরোনামের খবরগুলি তার অংশবিশেষ। রাজধানী মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে 16 পুলিশ সদস্য। তাদের 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকিদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজধানী মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন 2 নারী সহ 8 জন। মৎস্য ভবনের পাশে আসার পরে আমাদের পেট্রোল বোম মারে গাড়িতে। কাউকে দেখতে পাই না, গাড়ি তো উল্টে যাচ্ছিল, গাড়ি ইসের উপরে উঠে গেছে, আইল্যান্ডের উপর উঠে গেছে। গাড়ি যখন উঠে গেছিল তখন যে যেরকম পারছে নামছে, আগুন তো সামনে জ্বলতেছিল। দেশের মাটিতে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। এনএসআই এর প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। কারা চায় বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে? কারা চায় বাংলার মাটিতে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দাঁড়া বেঁধে উঠুক? এই বিষয়টা সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। কারণ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটা শান্তিপূর্ণ দেশ। এখানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা বা কোনো ধরনের অপকর্মকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না, এবং এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে আরও সচেতন হতে হবে। প্রতিটি বোমাবাজি, গাড়ি পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে সন্ত্রাস ও বোমাবাজিতে জড়িতরা জনতার হাতে ধরা পড়লে বেঁচে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি। কেন এদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বেগম খালেদা জিয়া? এই যারা বোমাবাজি করছে এরা যদি পাবলিকের হাতে ধরা পড়ে এদের তো বেঁচে থাকায় কঠিন হয়ে যাবে, এবং সেই সময় হয়ে গেছে বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ কিন্তু আপনার বোমা দেখে আর কেউ ভয় পাচ্ছে না। মানুষ কিন্তু সকল বোমা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে, জীবনযাত্রা স্বাভাবিক রেখেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতার জন্য লাশের রাজনীতি করছেন বেগম খালেদা জিয়া, কিন্তু মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না। মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজধানীতে শান্তি সমাবেশে এরশাদ এই অভিযোগ করেন। মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায়? আমার উত্তর দেওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। কত মানুষ মারবেন, কত লাশের প্রয়োজন আপনাদের? আমি হুঁশিয়ার করে বলতে চাই, আর মানুষের জীবন কেড়ে নেবেন না, একটি গাড়ি পোড়াবেন না, গুলি ফোটাবেন না, তরুণদের হাতে বোমা দিবেন না, স্বাভাবিক চলাফেরা বাধা সৃষ্টি করবেন না। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 3 দিনের ইবাদত শেষে আজ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবরোধের কারণে ইজতেমা ময়দানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মুক্তিযুদ্ধের বেশ কিছু কালজয়ী গানের স্রষ্টা, গীতিকার, সুরকার ও কবি গোবিন্দ হালদার মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গের জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে সকালে এই সঙ্গীত ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের প্রধান শিরোনামগুলি, চলে যাচ্ছে আলোচনায় অতিথিদের কাছে। জুমাপা এবং ফরিদাপাত দেখছিলেন আমরা গত কদিন থেকে আসলে এই অবরোধের খবরটি 2 সপ্তাহ হয়ে গেল টানা। অবরোধের খবরটি আসলে সব পত্রিকা বা টেলিভিশনের প্রধান শিরোনাম থাকে। আজকেও এর ব্যতিক্রম ঘটেনি। আজকে কিছু পত্রিকা আমাদের হাতে এসেছে, সেখানেও কিন্তু বেশিরভাগ পত্রিকাতে একই অবস্থা। ট্রেনের জন্য অপেক্ষা। আলোকিত বাংলাদেশ দেখিয়েছেন যে ট্রেনের উপর যেহেতু মানুষের চাপে সংলাপের লক্ষণ নেই, আওয়ামী লীগ বিএনপি যে যার অবস্থানে, যেটি আমাদের খবরে আমরা দেখছিলাম। সংলাপের তৃতীয় পক্ষ, রাজধানীতে পুলিশের গাড়িতে বোমা, দগ্ধ 5। এটি আজকের মানে গতকাল একদম রাতের খবর। আসছে টানা হরতাল, অসহযোগ। বিএনপি বলছে তারা আসলে সরকার যেমন কঠোর অবস্থানে, বিএনপি বলছে তারা আন্দোলনে থেকে নড়বে না। আমাদের বিশেষ খবরে ছিল ভায়োলেন্স কন্টিনিউস। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে পুলিশ বিজেপি চিফস রিমার্কস অডাসিয়াস, বিএনপি বলেছে
প্রধান বিচারপতি হিসেবে এস.কে সিনহার শপথ ভোরের কাগজ বলছেন। এছাড়া অবরোধে বিজেপির পড়া 30,000 গাড়ি চলাচল, সংকট সমাধানে কূটনীতিক তৎপরতা ওনারা বলছেন। প্রধানমন্ত্রী আজকে বলেছেন ওদের হাত পুড়িয়ে দিলে ওরা বুঝবে পড়ার যন্ত্রণা, সন্ত্রাসীদের কথা বলেছেন। বেশিরভাগ পত্রিকাতে আমরা এই খবরগুলি দেখছি। অবরোধের প্রসঙ্গে যদি আমরা যাই, যে পুলিশের গাড়িতে যে রাতে বোমা, এবং রাজধানীতে কিন্তু আমরা টানা অবরোধে প্রথম দেখলাম যে এরকম একটি পুলিশের পেট্রোল, এর আগে এটা 2013 সালেও কিন্তু এই পুলিশকে টার্গেট করে হামলা হয়েছিল, বেশ কিছু হামলা হয়েছিল পুলিশকে টার্গেট করে, এবং মানে পিটিয়ে পুলিশকে মেরেছে। এবং এখন এই যে এটা আবার শুরু হয়েছে যে পুলিশের টার্গেট করে, যেটা যারা আমাদের মানে জানমালের নিরাপত্তা রক্ষাকারী, এটা রাষ্ট্রযন্ত্রের উপর হামলা, মানে এটা খুবই আর কি বর্বর, খুব দুঃখজনক মেনে নেওয়া, এবং এটা কাপুরুষোচিত আমি মনে করি। এটা মানে একটা গুপ্ত ঘাতকের মতো এসে তারা হামলা করেছে, মানে এটা কোনো দুঃসাহসী অভিযান বলা যায় না, বা এটা তো আন্দোলনের অংশ হতেই পারে না। আমি বলবো বিএনপির 100 জায়গায় 200% তার অধিকার আছে আন্দোলন করার, এবং তার যৌক্তিকতা আছে আন্দোলন করার, আন্দোলন অবশ্যই করবে। কিন্তু কিভাবে আন্দোলনটা তারা করছে? সাধারণ মানুষকে এত কষ্টে ফেলে আন্দোলন করলে তো সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যাচ্ছে, সাধারণ মানুষকে জিম্মি করে সাধারণ মানুষকে নিয়ে। দেখেন, আমি বলবো যে এই যে গণজাগরণ মঞ্চ, আমি এটা বলছি, এটা পরবর্তীতে কি হলো না হলো এটা আমি যাচ্ছি না, রাজনীতি কিছু বলছি না, কিন্তু একটু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই লাখ মানুষকে জড়ো করতে পেরেছে। তো একটা ইস্যু নিয়ে কিন্তু মানুষকে জাগানো যায় যদি সেই ইস্যুটা জনগণের সম্পৃক্ততা থাকে। কিন্তু জনগণের যেমন এই যে অবরোধ, এই যে সমাবেশ করতে না দেয়া, শুরুটা তো হয়েছে এইভাবেই যে খালেদা জিয়াকে সমাবেশ করতে দেবে না। এই যে সমাবেশ, এখন সরকার কেন সমাবেশ করতে দেবে না এটাও আমরা বুঝতে পারছি না। এবং একটা সমাবেশকে কেন্দ্র করে এইভাবে একটা মানে নাশকতামূলক কাজ করা, এইভাবে অবরোধে চলে যাওয়া, যদিও এখন তারা বলছে যে এটা গণতন্ত্র পুনরুদ্ধার, তারপর বলছে নীতির মুক্তি, এইসব ইস্যুগুলো আনছে, কিন্তু শুরুটা তো হয়েছিল সমাবেশ দিয়ে। তো আমার মনে হয় যে জনগণের যেখানে ইন্টারেস্ট আছে, জনগণ যেখানে মনে করবে যে হ্যাঁ আমার জন্য আন্দোলনটা হচ্ছে, সেখানে কিন্তু জনগণ ঝাঁপিয়ে পড়বে। আমি বলছি না যে মানে সরকার যা করছে তা গণতান্ত্রিক ইয়েতে করছে না। অনেক গণতন্ত্রের মানে একটা গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের চলাফেরার অধিকার আছে, এটা তার সাংবিধানিক অধিকার। এইখানে যদি বাধা আসে তাহলে অবশ্যই এটা প্রতিবাদ করার বিষয়, কিন্তু সেই প্রতিবাদটা কিভাবে হবে সেটা কিন্তু মনে রেখে মানুষ মেরে তো প্রতিবাদ হতে পারে। আর একটা শিশু, এই যে এই শিশু তো তত্ত্বাবধায়ক সরকারও জানে, বুঝে না, নির্বাচনও বুঝে না, বাসে করে মানুষ জিম্মি। আমরা এই বিষয়টি নিয়ে ফরিদ আপনার কাছে আসবো, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খালিদা রাফাত আছেন ঢাকা মেডিকেল, আমরা তার কাছ থেকে ঘুরে আসি। রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এছাড়া মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে বোমা হামলায় আহত হয়েছেন কয়েকজন। আহতদের অবস্থা জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সহকর্মী খালিদা আরাফাতের কাছে। আরাফাত, কি অবস্থা এখন আহত পুলিশ সদস্য এবং যাত্রীবাহী যে বাসে আসলে কতজন আহত হয়েছেন, তাদের সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন, তাদের শারীরিক অবস্থা কি? প্রথমে জানিয়ে দিই যে পুলিশ সদস্যরা যে আহত হওয়ার ঘটনায় যে আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 7 জন পুলিশ সদস্যকে আনা হয়েছে যারা পেট্রোল বোমায় আহত হয়েছেন। এর মাঝে শামীম নামে একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে, যার অবস্থা খুব আশঙ্কাজনক। আর এছাড়া আজাদ নামে আরেকজন এসআই আমরা বক্তব্য পেয়েছি। তো এখানে যেটি হলো যে তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে রাত 8টার দিকে বারডেম থেকে রাজারবাগ দিকে যাওয়ার সময় ঠিক মৎস্য ভবনের কাছে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে, এতে প্রায় কিন্তু 15 থেকে 20 জন কিন্তু আহত হয়। আর যেটি হচ্ছে যে যেহেতু গাড়ির সামনের দিকে বাসটির সামনের দিকে আগুন ধরে গেলে সবাই পেছন দিক দিয়ে নেমে পড়ে, যার কারণে হয়তো অনেক মানে তারা কিছুটা হলেও বেঁচে যায়, না হলে কিন্তু পুরোপুরি আগুন ধরে যাওয়ার আগে তারা নেমে যেতে পারে। কিন্তু স্প্লিন্টার এবং বিভিন্ন
পদার্থ ছিটে যেটি তাদের গায়ে যে লাগার কারণে তারা বেশ গুরুতর আহত হয়। আর এদিকে কিন্তু আমরা খবর পেয়েছি যে সিটি কলেজের সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা। এছাড়া যেটি আপনি বললেন যে মোহাম্মদপুর বেরিবাদের এখানে যে বাসে আগুন দেওয়া হয়েছে সেখানে কিন্তু 2 নারী বেশ গুরুতর আহত। এছাড়া একই পরিবারের 4 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং তাদেরকে বার্ন ইউনিটে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরো বিস্তারিত জানাতে পারবো আরো পরে। আপনি তো সারা শহরে ঘুরেছেন, এখন আসলে শহরের পরিস্থিতি কেমন দেখলেন? আমরা দেখছি সন্ধ্যা থেকে হঠাৎ করে জ্বালাও পোড়াও বেড়ে গেছে, আজকে মনে হচ্ছিল এরকম। কি অবস্থা দেখলেন সারা শহরের? আমি যেটি দেখেছি যে অন্যান্য দিন কিন্তু আমরা রাত 10টা পর্যন্ত গাড়ি কিন্তু বেশ শহরে থাকে এবং যানবাহন চলাচল করে, কিন্তু আজকে কিন্তু রাত 10টার দিকে আমরা বেশ সড়কগুলো ফাঁকা দেখেছি এবং 11টার দিক থেকে কিন্তু কিছু দূরপাল্লার ট্রাক ছাড়া কিন্তু তেমন কোনো যানবাহন চোখে পড়েনি। আর অবরোধের কারণে এমনিতেও কিন্তু দূরপাল্লার বাসগুলো খুব একটা চলাচল করছে না। সব মিলে কিন্তু ঢাকা শহর বেশ ফাঁকা দেখেছি আমরা এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে যে এই যে এরকম চোরাগোপ্তা হামলা এবং রাজনৈতিক যে পরিস্থিতি, যে অস্থিরতা, সব মিলিয়ে মানুষের মাঝে একটা আতঙ্ক আমরা লক্ষ্য করতে পেরেছি। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা আরাফাতের কথা শুনছিলাম, আমরা আবার আলোচনা ফিরবো একটা ছোট বিরতির পর। দর্শক, মাত্র 40 সেকেন্ডের বিরতি যাচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন বাংলাদেশ এখন, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। ফরিদা আপা, আপনার কাছে যাই। যেটি ঝুমা আপা বলছিলেন যে চোরাগুপ্তা হামলা, এবং যেটি উনি বলছেন যে আসলে পুরুষোচিত কোনো বিষয় না, এটি একটি কাপুরুষের কথা বলছিলেন। যে আমরা কিন্তু আজকেই দেখলাম যে ঢাকায় এরকম বড় একটি ঘটনা, এবং আজকে সন্ধ্যা থেকে আমরা অনেকগুলি খবর পেয়েছি যে বিভিন্ন বাসে হচ্ছিল না তা না, অবরোধের মধ্যে হঠাৎ বিভিন্ন হুট করে একটি জায়গায়, যেমন আজকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত হয়েছেন। এই হামলাগুলো শিকার কিন্তু হচ্ছে সাধারণ মানুষ। একজন ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী, শিশু, নারী, 2 জন নারী আহত হলেন। এবং এখন যেটা হচ্ছে পুলিশ বাস থেকে লাফ দিতে গিয়ে আহত হচ্ছেন। হ্যাঁ, ওই যে আতঙ্ক, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে যেহেতু যখন তখন যে কোনো গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন, তো হরতাল, অবরোধ গণতান্ত্রিক আন্দোলন হতে পারে, কিন্তু এখন যে এখনকার প্রেক্ষাপটে হরতাল অবরোধ কোনো আন্দোলন হতে পারে না। কারণ এখন আমাদের বাংলাদেশ কিন্তু গত একটা বছর কিন্তু অনেক উন্নয়নের দিকে এগিয়েছিল। 13 সালের পরে 14 মানে নির্বাচনের পরে 1 বছর যখন পরিস্থিতি শান্ত ছিল, দেশ কিন্তু উন্নতির দিকে এগিয়েছিল এবং বাংলাদেশ কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক দিক দিয়ে এগিয়ে গেছে। ঠিক সেই সময়ে আবার সেই নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে যে নির্বাচন বাতিল করে তারা যে আন্দোলনটা শুরু করেছে, আমি মনে করি যে এই আন্দোলনের কোনো অর্থ হয় না। কারণ নির্বাচনে তারা যেতে পারতেন, তারা নির্বাচনে যান না, এটা কিন্তু তাদেরই আমি মনে করব তারা ভুল করেছেন নির্বাচনে না গিয়ে। নির্বাচনে যাওয়ার পরেও তারা যদি নির্বাচন নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকতো, তারা সেইটা নিয়ে কথা বলতে পারতেন। তারা কিন্তু এখন সংলাপের কথা বলছেন, সমঝোতার কথা বলছেন, সেটিও কিন্তু সরকার পক্ষ থেকে মানা হচ্ছে না। বলা হচ্ছে যে তার সাথে খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ না, এখন তারা নির্বাচন কমিশনের সাথে না এখন বলছেন, কিন্তু তারা তো তখন তো তারা আসেন নাই নির্বাচনে, তখন কিন্তু প্রধানমন্ত্রী বারবার সংলাপের কথা বলছেন যে আসেন সংলাপ করি, কিন্তু তারা সেই সংলাপে আসেননি। তো এখন আমি মনে করি যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন কাউকে না এগিয়ে আসতে হবে, কারণ যেখানে সরকার দল অনড়, সেখানে আবার বিরোধী দল অনড়, তারা যার যার অবস্থানে অনড়। মাঝখানে আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের জনগণের অবস্থা খারাপ হচ্ছে, সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু এই অনড় অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে প্রধান যে বিরোধী দল, এখন বিরোধী দল জাতীয় পার্টি, তারা যদিও বলে বিরোধী দল, কিন্তু প্রধান বিএনপি একটা বড় দল, সেই বড় দল বিএনপিকেও